এর আগের ক্লাসে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তো 67টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরের যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের হাজারি স্যারের বই নিয়ে আমার সাথে বসে পড়ো এবং আমার সাথে সলভ করা শুরু করো। আশা করি তোমাদের কাছে এই এমসিকিউ গুলো একদম সহজ লাগবে। শুরু করা যাক তাহলে। সালফার ডাইঅক্সাইড অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটি? এটা হলো আমাদের 68 নাম্বার এমসিকিউ। তো এটা করার জন্য আমাদের কিছু বেসিক জানা লাগবে। সেটা হলো সংকরীকরণ নির্ণয়ের যে সূত্র সেটা হলো H সমান m প্লাস ভি প্লাস এ মাইনাস সি ভাগ 2। তো সেক্ষেত্রে আমাদের m হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। তো একযোজী পরমাণু কারা? যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন প্রভৃতি একযোজী পরমাণু। ভি হলো, এখানে যে ভিটা আছে, ভি হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতটা ইলেকট্রন আছে তার সংখ্যা। এ হলো অ্যানায়নের চার্জ সংখ্যা, আর সি হলো ক্যাটায়নের চার্জ সংখ্যা। আরো কিছু তথ্য আমাদের জানা থাকা প্রয়োজন এই কার কত সংকরীকরণ সেটা বের করার জন্য। এইচ এর মান যদি 2 হয় তাহলে sp সংকরীকরণ, 3 হইলে sp2, 4 হলে sp3, 5 হইলে sp3d, 6 হলে sp3d2 এবং 7 হলে sp3d3। তো একটা নোট আমরা মাথায় রাখবো, কেন্দ্রীয় পরমাণুর সাথে দ্বিযোজী অক্সিজেন পরমাণু যুক্ত থাকলে তার জন্য এম এর কোনো মান ধরা হয় না। যদি অক্সিজেন কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত থাকে তার জন্য কোনো মান ধরা হবে না। তো একটা যৌগ আমরা লিখছি যেটা আমাদের এমসিকিউতে আছে, সালফার ডাইঅক্সাইড, এর কেন্দ্রীয় পরমাণুটাকে এস, মানে যার সংখ্যা কম, মানে একটা যৌগের মধ্যে যার সংখ্যা কম সেটাই হলো কি কেন্দ্রীয় পরমাণু। এখানে এস আছে একটা, অক্সিজেন 2টা, তার মানে এস এখানে কেন্দ্রীয় পরমাণু। তো এই কেন্দ্রীয় পরমাণুর সাথে দেখো 2টা অক্সিজেন যুক্ত আছে। কয়টা অক্সিজেন যুক্ত? 2টা অক্সিজেন। তো অক্সিজেন থাকলে সেক্ষেত্রে এম এর মান কি হয় না, ধরা হয় না। তো সালফারের ইলেকট্রন হলো 16টা। নর্মাল আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p কত 4। তো সেক্ষেত্রে আমাদের এই যে এটা হলো আমাদের সর্বশেষ কক্ষপথ বা যোজ্যতা স্তর। ভি ছিল সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তো সালফারের সাথে মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে অক্সিজেন যুক্ত থাকার কারণে এম এর মান কি হবে? 0। সালফার ডাইঅক্সাইডে কোনো প্লাস বা মাইনাস চার্জ নাই, তার মানে এর মানও 0 হবে, সির মানও 0 হবে। তো এইচ সমান এম প্লাস ভি প্লাস এ মাইনাস সি ভাগ 2, এই সূত্রে যদি মানটা বসাই তো সেই ক্ষেত্রে আমার যে মানটা আসবে সেটা হলো 6/2 আসবে। তো 6/2 যদি আসে সেটাকে ভাগ করলে আমরা পাবো কি বলো? 3 পাবো। অতএব সংকরীকরণ হবে কি? sp2। সংকরীকরণ কি হবে? sp2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? sp2 হবে। আচ্ছা, NH4 প্লাস আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কিরূপ? তো এটা দেখি আমরা। NH4 প্লাস এর কেন্দ্রীয় পরমাণু, মানে দেখো NH4 প্লাস আছে, মানে 4টা হাইড্রোজেন, একটা প্লাস চার্জ, আর নাইট্রোজেন একটা আছে। তো আমরা জানি একটা যৌগ বা আয়নের মধ্যে যার সংখ্যা কম সেটাই কি কেন্দ্রীয় পরমাণু। তো এখানে সংখ্যা নাইট্রোজেনের কম, সেটা হলো কেন্দ্রীয় পরমাণু। নাইট্রোজেন একটা আছে তাই এটা কেন্দ্রীয় পরমাণু। এর ইলেকট্রন বিন্যাস যদি করো, নর্মালি ইলেকট্রন বিন্যাস করলে নাইট্রোজেন হলো 7, 1s2 2s2 2p কি 3। তো শেষ কক্ষপথ হলো এটা। এই শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন হলো কয়টা? 5টা। তার মানে যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন আছে। আর এম হলো এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন কিন্তু একযোজী, তো এই পরমাণুর সংখ্যা আছে কয়টা? 4টা, তার মানে এম এর মান 4। আর এইখানে প্লাস চার্জ আছে, তো যেহেতু মাইনাস নাই মানে অ্যানায়নের চার্জ নাই, সেক্ষেত্রে এ এর মান 0 হবে। আর যেহেতু এটা ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ কত? +1, তো এখানে আমাদের সি এর মান কত নিতে হবে? 1। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মান বসাই, এইচ সমান এম প্লাস ভি প্লাস এ মাইনাস সি, তো এম এর মান 4, ভি এর মান 5, এ এর মান 0, আর সি এর মান এখানে 1 বসাইলে দেখো এই উপরের অংশটা ক্যালকুলেশন করলে এখানে 8 আসে, 8/2। তো এটা বসাইলে এখানে কত আসবে? 4। যদি এইচ এর মান 4 হয়, যদি কিসের মান? এইচ এর মান 4 হয় তাহলে সেটা কি হবে? sp3 সংকরীকরণ। তার মানে এইটার সংকরীকরণ হবে কি? sp3। তার মানে আমাদের NH4 প্লাস আয়নের সংকরীকরণ কি হবে? sp3। এরপরে আছে HCF2 অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরণ ঘটে? জেনন। তো জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস। তো আমরা জানি যে হিলিয়াম ব্যতীত অন্য সকল যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, মানে ns2 np6 ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তার মানে আমাদের জেননের ইলেকট্রন হলো 54টা, তো তার শেষ কক্ষপথে 5s2 5p6 ইলেকট্রন আছে। তো সেক্ষেত্রে আমার ভ্যালেন্স শেল ইলেকট্রন হলো কয়টা? 8টা, মানে ভি এর মান 8।
আর জেননের সাথে যুক্ত পরমাণু সংখ্যা আছে কয়টা বলো তো? 2টা। তো এম এর মান 2। তো এক্ষেত্রে জেনন ডাইফ্লোরাইডের কোনো চার্জ নাই, পজিটিভ চার্জও নাই, নেগেটিভ চার্জও নাই, এ কারণে এর মানও 0 হবে, সি এর মানও 0 হবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমি এই 2 আর এই 8 বসাই দিই, তো সেক্ষেত্রে 10 পাবো। 10/2 সেটা হবে 5, অর্থাৎ সংকরীকরণ হবে sp3d। 5 হইলে সংকরীকরণ কি হয় এই দেখো, 5 হলে সংকরীকরণ হবে কি sp3d, মানে এইচ এর মান 5 হইলে sp3d, তার মানে এইটার সঠিক অ্যান্সার হবে sp3d। কই আমাদের sp3d, এটা হবে সঠিক অ্যান্সার। গ্রাফাইটে কোন ধরনের সংকরীকরণ ঘটে? গ্রাফাইটের দেখো, এই গ্রাফাইটের এটা হলো একটা গঠন, একটা কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে দেখো, এই একটা কার্বনের সাথে এখানে একটা কার্বন আছে, প্রত্যেকটা এই যে প্রান্তে 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 একটা করে কার্বন আছে। তো এই কার্বনের সাথে আবার এইদিকে একটা কার্বন যুক্ত, এইদিকে একটা কার্বন যুক্ত, এইদিকে একটা কার্বন যুক্ত। দেখো, একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত। যদি গ্রাফাইটের ক্ষেত্রে এইরকম হয় যে একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত থাকে, সেক্ষেত্রে তার সংকরীকরণ হবে কি বলতো sp2। মানে গ্রাফাইটের ক্ষেত্রেই এরকম হয় যে একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত থাকে, তাই এর সংকরীকরণ কি হবে sp2। মনে থাকে জানি, মানে 3 জনের সাথে যুক্ত আর একটা যে ইলেকট্রন থাকে সেটা মুক্ত বা সঞ্চারণশীল অবস্থায় থাকে, এ কারণে এই গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তাহলে গ্রাফাইটের সংকরীকরণ কি sp2, একটা কার্বন 3 জনের সাথে যুক্ত, মানে 3, মনে রাখবো একটা কার্বন 3 জনের সাথে যুক্ত, এই জন্য এইচ এর মান 3 হয়। সংকরীকরণ হবে কি বলো sp2। আবার অন্যদিকে কিন্তু হীরকের বেলায়, হীরক যদি দেখো একটা কার্বনের সাথে, হীরকও একটা কার্বনের রূপভেদ, তো একটা কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত আছে, একটা কার্বনের সাথে 4টা কার্বন যুক্ত আছে, এই কারণে হীরকের সংকরীকরণ কিন্তু sp3। হীরকের প্রত্যেকটা কার্বনের সংকরীকরণ কি sp3, এর কারণে হীরক কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, মানে 4টা ইলেকট্রনে কি হয় ব্যবহৃত হয়ে যায়, এক্ষেত্রে কোনো মুক্ত বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকে না, সে কারণে হীরক বিদ্যুৎ অপরিবাহী। তার মানে হীরকের কার্বন পরমাণুর সংকরীকরণ কি sp3। আর গ্রাফাইটের ক্ষেত্রে, গ্রাফাইট ও কার্বনের একটি রূপভেদ, তার কার্বন পরমাণুর সংকরীকরণ হবে কি sp2। তার মানে গ্রাফাইটের কোন ধরনের সংকরীকরণ ঘটে sp2 ঘটে। তো একটু আগে আমরা করেছিলাম NH4+ এর সংকরীকরণ sp3। তো NH4+ আর PH4+ এর কাহিনী সেম, উভয়ের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। দেখো, এরও শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, এরও শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, এখানে এর সাথে 4টা হাইড্রোজেন, এর সাথেও 4টা হাইড্রোজেন, তার মানে m এর মান 4। আর এটা যেহেতু পজিটিভ, সি এর মান 1, তো এখানে মান বসাইলে আমরা 8/2 পাবো, অর্থাৎ সংকরীকরণ হবে কি বলতো sp3। 8/2 অর্থাৎ 4, সংকরীকরণ হবে কি sp3। তো এই ক্ষেত্রে সংকরীকরণ হবে sp3। যৌগের কেন্দ্রীয় পরমাণুটি D2sp3 সংকরিত হলে আকৃতি কিরূপ হবে? তো একটা জিনিস আমাদের মুখস্থ থাকা প্রয়োজন যে সংকরীকরণ যদি sp হয় তাহলে আকৃতি হবে সরল রৈখিক, sp2 হলে সমতলীয় ত্রিভুজাকার, মানে ত্রিভুজাকার। দেখো, এটা ত্রিভুজের গঠন লাভ করছে। যদি sp3 হয় তাহলে চতুস্তলকীয় আকার হয়। যদি sp3d হয় ত্রিভুজাকার দ্বিপ্রামিড, sp3d হইলে ত্রিভুজাকার দ্বিপ্রামিড, এদিকে একটা উপরে একটা পিরামিড আর নিচে একটা পিরামিড গঠন লাভ করে। আবার sp3d2 হইলে সেক্ষেত্রে বর্গাকার দ্বিপ্রামিড, এদিকে বর্গাকার হয়, উপরের দিক থেকে একটা পিরামিড গঠন করে, আবার নিচের দিক থেকে একটা পিরামিড গঠন করে। আর যদি sp3d3 অথবা d3sp3 সংকরীকরণ হয় তাহলে সেক্ষেত্রে আকৃতি হবে পঞ্চভুজাকার। কি আকার হবে? পঞ্চভুজাকার দ্বিপ্রামিড, মানে উপরের দিকে একটা পিরামিড গঠন করবে, আবার নিচের দিকেও একটা কি করবে পিরামিড গঠন করবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যান্সার, মানে অপশনের অ্যান্সার হবে কোনটা? তাহলে পঞ্চভুজীয় দ্বিপ্রামিড হবে d3sp3। এই দেখো, d3sp3 বা sp3d3 যদি সংকরিত হয় তাহলে সেক্ষেত্রে আকৃতি কিরূপ? পঞ্চভুজাকার। এই তথ্যগুলো একটু মাথায় রাখবো যে sp হইলে সরলরৈখিক, sp2 হইলে সমতলীয় ত্রিভুজাকার, sp3 হইলে চতুস্তলকীয়, sp3d হইলে ত্রিভুজাকার দ্বিপ্রামিড, sp3d2 হইলে বর্গাকার দ্বিপ্রামিড, আর এটা হইলে এই যে পঞ্চভুজাকার দ্বিপ্রামিড। তার মানে আমাদের এটার সঠিক অ্যান্সার হবে পঞ্চভুজাকার দ্বিপ্রামিড। কোন সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয়? আসো, এরপরে যেটা আছে সেটা হলো কোন সংকরায়ন হলে পাই বন্ধন গঠিত হয়। তো সাধারণত কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp3, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 সংকরীকরণ হয়, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে sp সংকরীকরণ হয়। তো এই যে আমাদের একটা যৌগ ইথেন CH3 সিঙ্গেল বন্ড CH3 আছে, তো সেক্ষেত্রে এখানে দেখো একক বন্ধন থাকে, আর কার্বন কার্বন একক বন্ধন থাকলে তার সংকরীকরণ কি হয় sp3, তার মানে এখানে সংকরীকরণ হবে sp3। আবার দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সংকরীকরণ হয় কি বলো sp2। দ্বিবন্ধনের মধ্যে একটা থাকে সিগমা,
একটা থাকে পাই বন্ধন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সংকরীকরণ কি হবে? sp। তো sp-র মধ্যে মানে ত্রিবন্ধন যদি থাকে একটা সিগমা দুইটা পাই থাকে। তো দেখো এটার ক্ষেত্রেও কি থাকবে? সিগমা পাই থাকবে, সেটা sp হইলেও সিগমা পাই থাকবে, আবার sp2 হইলেও কি থাকবে বলো? সিগমা পাই। তো যৌগর নাম কি বলো? ইথিন বা ইথিলিন। ঠিক আছে, তো আমাদের এখানে যে অপশনগুলো আছে যদি আমরা একটু দেখি যে কোন সংকরায়ন হলে পাই বন্ধন থাকবে, sp3, sp2, dsp2, d2sp2 এরকম। তো আমরা জানি যে আমাদের সংকরীকরণ যদি sp2 অথবা sp হয় তাহলে সেক্ষেত্রে তার মধ্যে কি থাকে? পাই বন্ধন থাকে। তো sp2 হলে কি হবে? পাই বন্ধন থাকবে। C2H2 যৌগে সি পরমাণুর কোন প্রকার সংকরণ ঘটেছে? তো দেখো C2H2 এইটার গাঠনিক সংকেত হলো CH ট্রিপল বন্ড CH। তো আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সংকরীকরণ কি হয়? sp। তার মানে এই যে যৌগ C2H2 এই যৌগের প্রত্যেকটা কার্বনের সংকরীকরণ কি হবে বলো? sp হবে। ওকে, sp3 সংকরিত যৌগ নয় কোনটি? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে BF3, বি এর ইলেকট্রন বিন্যাস করো। বি কত? 5, 1s2, 2s2, 2p1। তো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা ইলেকট্রন আছে। তাহলে আমাদের এইখানে ভি এর মান হবে কত? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 3টা। আর বোরনের সাথে যুক্ত পরমাণু, অর্থাৎ বোরন এখানে কেন্দ্রীয় পরমাণু, এর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা 3টা। আর এটার তো কোনো চার্জ নাই, এও 0 সিও 0। তো এখানে আমরা যদি মান বসাই 3 + 3 ভাগ 2 অর্থাৎ 6 ভাগ 2 মানে 3 হবে। অর্থাৎ সংকরীকরণ হবে কি বলো? sp2। আর বাদ বাকি যেগুলো আছে যেমন ধরো CH4, NH3H2, তুমি যদি H এর মান নির্ণয় করো সেক্ষেত্রে H এর মান 4 আসবে, এ কারণে এদের প্রত্যেকের সংকরীকরণ sp3। তার মানে BF3 এর সংকরীকরণ sp2 আর বাদ বাকি সবার সংকরীকরণ sp3। তো এখানে বলছে sp3 সংকরিত যৌগ নয় কোনটি? অর্থাৎ সেটা হবে BF3 হবে। আচ্ছা, বেনজিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? এইটা হলো বেনজিনের সংকেত। দেখো বেনজিনের সংকেত এইটা। তো আমরা জানি দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই থাকে, তার মানে এইটা একটা পাই বন্ধন, পাই বন্ড, এটা একটা পাই বন্ড, এটাও একটা কি বন্ড বলো? পাই বন্ড। তার মানে এখানে টোটাল পাই বন্ড আছে কয়টা? 3টা। অর্থাৎ বেনজিনের মধ্যে পাই বন্ধন আছে কয়টা? 3টা আছে। ওকে, তারপরে ইথিলিনে কার্বন কার্বন কি সংকরীকরণ বিদ্যমান? আচ্ছা, ইথিলিন বা ইথিন অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন সংকরীকরণ হবে কি বলো? sp2। এটা হলো ইথিলিন। ঠিক আছে, এর সংকরীকরণ কি হবে? sp2। নিচের কোন যৌগটিতে সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন বিদ্যমান? তো যৌগগুলো যেমন আছে C2H4 অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2 আছে, তারপর আছে C6H6 অর্থাৎ এটা হলো বেনজিন, বেনজিনের মধ্যে 3টা পাই বন্ধন আছে। তারপরের যে যৌগটা আছে সেটা হলো C2H6 অর্থাৎ CH3 আছে। দেখো তোমরা একটু বইতে দেখো। তারপর লাস্ট যে যৌগটা আছে সেটা হলো C3H8। তো সেটার যদি আমরা গাঠনিক সংকেত করি সেটা হবে CH3 সিঙ্গেল বন্ড CH2 অর্থাৎ এটা হবে প্রোপেন, মানে অ্যালকেন, এর মধ্যে তো দ্বিবন্ধন নাই, প্রোপেন। এটা হবে ইথেন। তার মানে এই দুই অপশনটা বাদ। তো এদের মধ্যে তো পাই ইলেকট্রন নাই, তার মানে সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন এদের মধ্যে থাকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আর এর মধ্যেও পাই ইলেকট্রন আছে, এর মধ্যেও পাই ইলেকট্রন আছে, কিন্তু এইটা 2টা পরমাণুর মধ্যে পাই ইলেকট্রন বিরাজমান অবস্থায় আছে, আর এখানে 6টা পরমাণুর মধ্যে পাই ইলেকট্রন সঞ্চারণশীল অবস্থায় আছে। যদি কোনো পাই ইলেকট্রন 2টি পরমাণুর মধ্যে বিদ্যমান না থেকে একাধিক মানে 2-এর অধিক পরমাণুর মধ্যে সঞ্চারণশীল অবস্থায় বিদ্যমান থাকে তবে তাদেরকে সঞ্চারণশীল পাই ইলেকট্রন বলে। মানে 2-এর অধিক পরমাণুর মধ্যে সঞ্চারণশীল অবস্থায় থাকতে হবে, 2টা পরমাণুর মধ্যে বিদ্যমান থাকলে হবে না। এই যে 2টা পরমাণুর মধ্যে বিদ্যমান আছে বলে এটা হলো সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন, সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন। তার মানে ইথিনের মধ্যে সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন আছে, মনে থাকে জানো? ইথিনের মধ্যে কি আছে? সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন, অর্থাৎ এটার অ্যান্সার হবে C2H4। তার পরবর্তী এমসিকিউ গুলো আমরা একটু সলভ করি। তো এরপরে যেটা আছে সেটা হলো নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? আচ্ছা, সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য সন্নিবেশ বন্ধনটা কাকে বলে সেটা একটু আমরা শিখে আসি। যে সমযোজী বন্ধন গঠনকালে কোনো কোনো ক্ষেত্রে একটি পারমাণবিক বন্ধনের মোট ইলেকট্রন যোগান দেয়, মানে একটা বন্ধন তৈরি করতে 2টা ইলেকট্রন লাগে, সেই 2টা ইলেকট্রনই একজন যোগান দেবে। আর অপর পরমাণুটি কোনো ইলেকট্রন যোগান না দিয়ে, মানে এই দেখো H+ কোনো ইলেকট্রন যোগান দিচ্ছে না, যোগান না দিয়েই এই বন্ধনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে কি বলা হয়? সন্নিবেশ বন্ধন বলে। তো এইটা দেখো পানির
যে অক্সিজেন পরমাণু আছে তার মুক্ত জোড় ইলেকট্রন H প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। আবার NH3 এর N পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রনও কিন্তু H প্লাসের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে। আবার দেখো তার মানে যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে সেটা কি হবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। অন্যদিকে BCl3 এটা একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। দেখো এখানে বন্ধন আছে কয়টা, 3টা। তার মানে এক একটা বন্ধনে থাকে 2টা করে ইলেকট্রন, অর্থাৎ 6টা ইলেকট্রন আছে। এখানে 2টা ইলেকট্রন কম আছে, তার মানে Cl মাইনাসের সাথে দেখো এটা সন্নিবেশ বন্ধন, মানে আরো 2টা ইলেকট্রন অষ্টক পূরণের জন্য আরো 2টা ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে গ্রহণ করে। তার মানে এইটাও কি তৈরি করতে পারে, সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। কিন্তু আমাদের এই যে CCl4 এর এই সির চারপাশে কয়টা ক্লোরিন আছে, 4টা ক্লোরিন আছে। তো 4টা ক্লোরিন থাকলে অর্থাৎ এটি একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ, এর কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। ঠিক আছে, তো এই কারণে দেখো ফাঁকা ডি অরবিটাল নাই কেন, 1s2 2s2 2p2, তো দ্বিতীয় কক্ষপথে তো 2s2 2p2 পর্যন্তই থাকে। এই কারণে এটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, মানে এতে ফাঁকা অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই, এই কারণে এটা সন্নিবেশ বন্ধন কি করতে পারে না, গঠন করতে পারে না। একে তো মুক্ত জোড় ইলেকট্রন নাই, অষ্টক পূর্ণ, ফাঁকা অরবিটাল নাই, এই কারণে এটা কি করতে পারে না বলো, সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। বাদ বাকি H2O মুক্ত জোড় আছে, NH3 মুক্ত জোড় আছে, এটা অষ্টক অসম্পূর্ণ, এই কারণে এরা কি করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে CCl4। আচ্ছা, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? আচ্ছা, আয়নিক এখানে যে যৌগগুলো আছে যেমন লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, এরা সবাই কি যৌগ, আয়নিক যৌগ। তো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ব্যাখ্যাটা করতে হয়, তোমরা হয়তো জানো যে ফাজানের পোলারায়ন নীতি দ্বারা করতে হয়। কি দ্বারা করতে হয়, ফাজানের পোলারায়ন নীতি দ্বারা করতে হয়। তো এই যৌগগুলো যদি আমি ভাঙি, যেমন লিথিয়াম ভাঙলে লিথিয়াম প্লাস Cl মাইনাস হবে, সোডিয়াম ক্লোরাইড ভাঙলে সোডিয়াম প্লাস Cl মাইনাস হবে, পটাশিয়াম ক্লোরাইড ভাঙলে পটাশিয়াম প্লাস Cl মাইনাস হবে, সিজিয়াম ক্লোরাইড ভাঙলে সিজিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকের অ্যানায়ন সেম, প্রত্যেকের অ্যানায়নে কি Cl মাইনাস, কিন্তু অন্যদিকে প্রত্যেকের ক্যাটায়নে কি ভিন্ন। তো আমরা জানি যে, আবার দেখো আরেকটা জিনিস দেখো, আমরা জানার আগে আরেকটু জিনিস দেখে আসি, সেটা হলো এখানে প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ সমান। যদি প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ সমান হয় তবে আমরা জানি যে ক্যাটায়নের আকার হ্রাসের সাথে, কিসের সাথে, ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলার আয়ন কি পাবে বলতো, বৃদ্ধি পাবে। আর পোলার আয়ন বৃদ্ধি পাইলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তার মানে এইখানে দেখো যে আমার লিথিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 হয়, তার মানে এটার একটা কক্ষপথ আছে। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2 হয়, এর 2টা কক্ষপথ আছে। পটাশিয়ামের এরকম 3টা কক্ষপথ, সিজিয়ামের 4টা কক্ষপথ আছে। তার মানে কি সব থেকে আকার ক্ষুদ্র হলো আমাদের এই লিথিয়াম। তো লিথিয়ামের আকার ছোট হওয়ার কারণে ক্ষুদ্র, এটা দ্বারা পোলারায়নটা কি হবে বলো, বেশি হবে। ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলারায়ন কি পায়, বৃদ্ধি পায়। ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলারায়ন বৃদ্ধি পায়। তার মানে আমাদের এই লিথিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? তো আসো সেটাও ফাজানের পোলারায়ন নীতি দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমাদের এখানে এমজিসি দেখো অপশনগুলোর মধ্যে আছে কি কি, MgCl2 ক্যালসিয়াম ক্লোরাইড আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তারপরে আয়রন ক্লোরাইড আছে। তো সেক্ষেত্রে দেখো MgCl2 কে যদি তুমি ভাঙো সেক্ষেত্রে আমরা কি পাবো, Mg2 প্লাস আর প্লাস 2Cl মাইনাস পাবো। আবার ক্যালসিয়াম ক্লোরাইডে ভাঙলে Ca2 প্লাস 2Cl মাইনাস পাবো। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইডে যদি আমি ভাঙি সেক্ষেত্রে Al3 প্লাস আর 3Cl মাইনাস পাবো। আর FeCl3 ভাঙলে Fe3 প্লাস আর 3Cl মাইনাস পাবো। তো সেক্ষেত্রে দেখো আমরা গতটা যেটা শিখছি ফাজানের পোলারায়ন নীতিতে, একটা নীতি শিখছি যে ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলারায়ন বৃদ্ধি পায়। কিন্তু এইখানে দেখো ক্যাটায়নের তো সেখানে ছিল কি যে প্রত্যেকটার চার্জ সমান ছিল, কিন্তু এইখানে দেখো 2টার চার্জ সমান, আবার বাকি 2টার চার্জ কিছুটা বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে চার্জ বৃদ্ধি দিয়ে আমাদের ব্যাখ্যাটা করা উচিত। তো দেখো চার্জ বৃদ্ধি পাইলে পোলারায়ন বৃদ্ধি পায়, চার্জ বৃদ্ধি পাইলে কি পায়, পোলারায়ন বৃদ্ধি পায়। তো এই 2টার চার্জ আবার দেখো সমান, এর Al3 প্লাস আবার কি আছে Fe2 প্লাস, সরি Fe3 প্লাস আছে। তো চার্জ এদেরটা বাদ হয়ে গেল, যে চার্জ বাড়লে পোলারায়ন বাড়ে, মানে এই দুইজনের চার্জ তো কম, বাদ এরা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 হয়। আবার এইটার যদি ইলেকট্রন বিন্যাস করি সেক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p
6 আর 3d কি হবে 5 হবে। তো এর একটা ডি অরবিটাল আছে আর এর সর্বশেষ কক্ষপথে ডি অরবিটাল আছে আর এর সর্বশেষ কক্ষপথে কি আছে পি অরবিটাল। তো পি অরবিটাল যদি থাকে তার শিল্ডিং বা আবরণী প্রভাবটা কি থাকে বেশি থাকে। আবরণী প্রভাবটা কি যে এই নিউক্লিয়াসের চার্জের নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে কি থাকে ইলেকট্রনগুলো থাকে। তো ইলেকট্রন দ্বারা এই চার্জকে কি দেয় বলো বাধা দেয়। যে এখানে আমাদের সর্বশেষ কক্ষপথে এস আর পি অরবিটাল আছে মানে 2s 2p অরবিটাল আছে, এদের শিল্ডিং প্রভাব মানে এই যে পজিটিভ চার্জকে বাধা দেওয়ার ক্ষমতাটা কি থাকে বলো বেশি থাকে। আর অন্যদিকে এর শেষ কক্ষপথে কি আছে ডি অরবিটাল আছে, তো ডি অরবিটালের ক্ষেত্রে এই নিউক্লিয়াসের চার্জকে বাধা দেওয়ার ক্ষমতাটা কি কম। তার মানে এই ক্ষেত্রে পজিটিভ চার্জটা কি থাকে বলো বেশি থাকে, অর্থাৎ এর শিল্ডিং প্রভাব কম থাকে ডি অরবিটাল থাকার কারণে, আর এর শিল্ডিং প্রভাব কি থাকে পি অরবিটাল থাকার কারণে কি থাকে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে এই Fe3+ আয়ন দ্বারা পোলার আয়ন কি ঘটে বলো বেশি ঘটবে। পোলার আয়ন কি ঘটবে বেশি ঘটবে, এইটা একটু মনে রাখো যে এই শিল্ডিং প্রভাবের কারণে Fe3+ এর কি হয় পোলার আয়ন বেশি ঘটে। তো এই কারণে আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের Fe3+ এর যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার। তারপরে আছে H2O অণুর বা পানির বন্ধন কোণ কত। H2O অণুর বন্ধন কোণ কত হবে, তো দেখো H2O তো CH4 যদি হয় অর্থাৎ সেটা হলো মিথেন, মিথেনের ক্ষেত্রে সংকরীকরণ হলো কত sp3 এবং বন্ধন কোণ হয় কত 109.5 ডিগ্রি। তো সেম আমাদের তার পরবর্তী যে NH3 আছে NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের একটা মুক্ত জোড় থাকার কারণে এর সংকরীকরণ sp3 হওয়া সত্ত্বেও মানে মুক্ত জোড় আর বন্ধন জোড়ের বিকর্ষণের ফলে বন্ধন কোণ এইখান থেকে 2.5 ডিগ্রি হ্রাস পায়। কত হ্রাস পায় 2.5 ডিগ্রি হ্রাস পায়। তো 2.5 ডিগ্রি মানে একটা মুক্ত জোড় থাকলে 2.5 ডিগ্রি হ্রাস পায়, সেক্ষেত্রে বন্ধন কোণ কত হয় 107 ডিগ্রি। তো H2O এর মধ্যে এখানে এখানে দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা দুইটা মুক্ত জোড় আছে। তো দুইটা মুক্ত জোড় থাকার কারণে এই যে বিকর্ষণটা বন্ধন জোড় আর মুক্ত জোড়ের বিকর্ষণটা আরো বেশি হবে। সেক্ষেত্রে একটা মুক্ত জোড়ের জন্য তো 2.5 ডিগ্রি হ্রাস পায়, তো দুইটা মুক্ত জোড়ের জন্য আরো 2.5 ডিগ্রি বন্ধন কোণ হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে 2.5 ডিগ্রি হ্রাস। তো সেক্ষেত্রে বন্ধন কোণ 107 থেকে যদি তুমি 2.5 ডিগ্রি বাদ দাও তাহলে সেক্ষেত্রে আমার বন্ধন কোণ কত হবে 104.5 ডিগ্রি। আর কার্বন ডাই অক্সাইড অণু তো সরলরৈখিক, তার ক্ষেত্রে বন্ধন কোণ কত হবে 180 ডিগ্রি। তো আমার এখানে চাইছে হলো H2O অণুর বন্ধন কোণ কত, সেক্ষেত্রে H2O অণুর বন্ধন কোণ কত 104.5 ডিগ্রি, এটা আমরা মনে রাখবো। ওকে 104.5 ডিগ্রি। আচ্ছা কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে ছোট, আসো আমরা একটু দেখি কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে ছোট। তো এখানে চারটা যৌগ দেওয়া আছে, আমাদের ধারাবাহিকভাবে আমরা সেটা লিখছি যে H2O এর বন্ধন কোণ কত 104.5 ডিগ্রি। NCl3 এর বন্ধন কোণ কত হবে, যেহেতু NCl3 পিরামিড আকার 107 ডিগ্রি, একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে সংকরীকরণ sp3। তারপর আছে H2S আর PH3, তো H2S এর বন্ধন কোণ কত 92 ডিগ্রি আর PH3 এর বন্ধন কোণ কত 94 ডিগ্রি। তো এই বন্ধন কোণ একদমই হ্রাস পাওয়ার কারণ হলো সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান একদমই কম, সেটা হলো কত 2.4, আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কত 2.1। তারা এদের তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ার কারণে বন্ধনের ইলেকট্রনকে বেশি পরিমাণ এদের নিজের দিকে আকৃষ্ট করতে পারে না। যদি ইলেকট্রনগুলো এর কাছাকাছি না থাকে তখন বিপি বিকর্ষণ বল কি হয়ে যায় কমে যায়। তো কমে যাওয়ার কারণে এদের বন্ধন কোণের পরিমাণটাও কি বলতো কম। এটা কত এটা হলো 92 ডিগ্রি, মানে H2S এর ক্ষেত্রে 92 ডিগ্রি আর PH4 এর ক্ষেত্রে 94 ডিগ্রি। তার মানে আমার এই প্রশ্নের মধ্যে বলছে কোনটির বন্ধন কোণ সবচেয়ে ছোট। দেখো H2S এর বন্ধন কোণ কত 92 ডিগ্রি, এটা মনে রাখবো ঠিক আছে। এর বন্ধন কোণ কত হবে 92 ডিগ্রি এবং সবচেয়ে ছোট। নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি হবে, তো মিথেন অ্যামোনিয়া পানি আর কার্বন ডাই অক্সাইড আছে। দেখো মিথেন, এই যে মিথেন অ্যামোনিয়া তারপরে পানি আর হলো কি কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের বন্ধন কোণ কত 180 ডিগ্রি, তার মানে এইটার বন্ধন কোণ সবচেয়ে বেশি। এরপরে আছে SiCl4 BF3 NH3 যৌগগুলোর বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি। তো BF3 মানে সংকরীকরণ sp2 হইলে ত্রিভুজাকার, এই কারণে বন্ধন কোণ কত 120 ডিগ্রি। আবার দেখো sp3 আছে কার SiCl4 এর, তো sp3
সংকরীকরণ যদি হয় আর আকৃতি চতুস্তলকীয় হয় তাহলে সেক্ষেত্রে বন্ধন কোণ 109.5 ডিগ্রি। আর NH3 এর ক্ষেত্রে তারও সংকরীকরণ sp3 এবং একটা মুক্ত জোড় থাকার কারণে বন্ধন কোণ 2.5 ডিগ্রি হ্রাস পেয়ে কত হয়েছে 160 ডিগ্রি হয়েছে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি হলো BF3, তারপর কার SiCl4 এর, তারপর কার NH3 এর। তো সেক্ষেত্রে বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম হলো BF3 হবে, BF3 SiCl4 আর কি বলো NH3, কারণ এটা হবে সঠিক অ্যান্সার। মানে 109.5 ডিগ্রি আর কত 107 ডিগ্রি। NCl3 অণুর আকৃতি কিরূপ হবে? তো NCl3 অণুর আকৃতি, NCl3 তে একটা মুক্ত জোড় থাকে। যদি sp3 আমরা একটু তথ্য জানি, sp3 সংকরীকরণ হয় আর তাতে কোনো মুক্ত জোড় না থাকে তাহলে তার আকৃতি হবে চতুস্তলকীয়। একটি মুক্ত জোড় থাকলে আকৃতি হবে পিরামিডাকার, আর দুটি মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তার আকৃতি হবে কৌণিক বা ভি আকৃতির, অর্থাৎ এই যে H2O এর আকৃতি কৌণিক বা ভি আকৃতির, আর NCl3 এর আকৃতি কি পিরামিডাকার। তো সেক্ষেত্রে NCl3 এর আকৃতি কিরূপ হবে আমরা সেটা দিব, সেটা হলো পিরামিডাকার। 88 নম্বর এমসিকিউটা দেখি যে CH4 NH3 H2S H2O এদের বন্ধন কোণের ক্রম কোনটি সঠিক। তো সেক্ষেত্রে দেখো যে আমাদের CH4 এর মানে sp3 সংকরীকরণ আকৃতি চতুস্তলকীয়, এই কারণে বন্ধন কোণ কত 109.5 ডিগ্রি। তারপর আছে NH3 আকৃতি হলো একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরও সংকরীকরণ sp3 আকৃতি হলো কি পিরামিডাকার। তো সেক্ষেত্রে বন্ধন কোণ কত 160 ডিগ্রি। H2O আছে, এরও সংকরীকরণ sp3 আর দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে এর মানে আকৃতি হলো কৌণিক বা ভি আকৃতির, এই কারণে বন্ধন কোণ 104.5 ডিগ্রি। এরপরে আছে কি H2S এর বন্ধন কোণ কত 92 ডিগ্রি, কারণ S এর তড়িৎ ঋণাত্মকতার মান কম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সঠিক ক্রম হবে CH4 এর সবচেয়ে বেশি, তারপরে NH3 কত 107 ডিগ্রি, H2O কত 104.5 ডিগ্রি। একটু যোগের উপর পারলে এরকম একটু লিখে রাখো 104.5 ডিগ্রি একটু লিখে রাখতে পারো। আর H2S এর কত 92 ডিগ্রি। তো সেক্ষেত্রে এইটা হবে সঠিক বন্ধন ক্রমের বন্ধন কোণের ক্রম সঠিক হবে এটা। তারপর PCl5 অণুর গঠন কিরূপ হবে? তো PCl5 সংকরীকরণ sp3d, আমরা এর আগেও শিখছি যে sp3d সংকরীকরণ হইলে তার আকৃতি হবে ত্রিভুজ আকার দ্বিপিরামিড। ত্রিভুজ আকার, উপরে একটা পিরামিড গঠন করে, নিচে একটা পিরামিড গঠন করে, এজন্য ত্রিভুজ আকার দ্বিপিরামিড, ত্রিভুজ আকার ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে যেটা আছে সেটা হলো বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক। এখানে দেখো আমাদের মৌলগুলো একই গ্রুপের মৌল আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, এগুলা সবই একই গ্রুপের মৌল। তো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পেলে বন্ধন কোণটা কি পাবে হ্রাস পাবে। তো সেক্ষেত্রে NH3 এর বন্ধন কোণ সবচেয়ে বেশি, তারপর PH3, তারপর এদের আরও কম। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে NH3 PH3 ASH3 SbH3, এটা হবে সঠিক অ্যান্সার। তো XCF6 যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? তো মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হলো কেন্দ্রীয় পরমাণু যোজতা স্তরের টোটাল ইলেকট্রন সংখ্যা। XCF6 এর সর্বশেষ ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তো এর সর্বশেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন আছে কয়টা? 8টা ইলেকট্রন আছে। দেখো 5s2 5p6, 8টা ইলেকট্রন আছে, তার মানে 8 হবে এখানে কেন্দ্রীয় পরমাণু যোজতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। আর কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত বন্ধন সংখ্যা, তো এর সাথে বন্ধন আছে 6টা, তো 8 থেকে 6 বাদ দিলাম, তো সেক্ষেত্রে আমাদের কত থাকে 2/2, অর্থাৎ 1 হয়। তার মানে আমাদের এখানে মুক্ত জোড় ইলেকট্রন XCF6 এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? একটা। আচ্ছা, তারপরেও আছে আমাদের যে মুক্ত জোড় ইলেকট্রন কার বেশি, HCl এর মধ্যে কয়টা আছে, NH3 এর মধ্যে কয়টা আছে, H2 এর মধ্যে কয়টা আছে, আমরা একটু নির্ণয় করি। তো মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হলো কি, কেন্দ্রীয় পরমাণুর যোজতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। তো যোজতা স্তরে কয়টা ইলেকট্রন আছে দেখো 3s2 3p5, অর্থাৎ 7টা ইলেকট্রন আছে। আর যুক্ত পরমাণু কয়টা? ক্লোরিনের সাথে যুক্ত আছে হাইড্রোজেন একটা আছে, তার মানে 7 থেকে 1 বাদ দিলাম, 6 হলো, 6 এর 2 দ্বারা ভাগ করলে 3টা মুক্ত জোড় ইলেকট্রন পাওয়া যায়। NH3 এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা, তার মানে 5, যুক্ত পরমাণু হলো কয়টা? 3টা, তাহলে 5 - 3 ভাগ কত 2, অর্থাৎ এখানে আমাদের 1 আসবে, অর্থাৎ NH3 মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা? একটা আছে। এরপরে H2O H2S এদের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে 6টা করে ইলেকট্রন আছে, তো 6 - 2 মানে যুক্ত পরমাণু তো 2টা, তো 6 - 2 ভাগ 2, অর্থাৎ 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তার মানে HCl এর মধ্যে সবচেয়ে বেশি কি আছে?
মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো NH3 অণুর আকৃতির ভিন্নতার কারণ হলো এর মধ্যে মুক্ত জোড় আছে আর বন্ধন জোড় আছে। এই মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ থাকার কারণেই এর আকৃতি ভিন্ন। আকর্ষণ না, কিন্তু মুক্ত জোড় আর বন্ধন জোড়ের বিকর্ষণ, বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ থাকার কারণেই এর আকৃতি বিকৃত চতুষ্ফলকীয় হয়। নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম? এটা অবশ্যই ফাজানের পোলার আয়ন নীতি দিয়ে করতে হবে। যে দেখো এখানে চার্জের ভিন্নতা আছে, তার মানে যার চার্জ বেশি পোলার আয়ন বেশি হবে। তা Al3+ এর চার্জ বেশি, এই কারণে এর পোলার আয়ন বেশি এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তার মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হলো AlCl3। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? এটা একটু মনে রাখবো, 801 ডিগ্রি সেলসিয়াস। 96 নিচের কোন যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? তো এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম 2+, 3s2, 3p6 আছে। আর অন্যদিকে দেখো FeCl2, CuCl2, ZnCl2, এদের সবার ক্ষেত্রেই কি আছে? ডি অরবিটাল আছে। তো ডি অরবিটাল থাকলে আমরা যেটা জানি তার শিল্ডিং প্রভাব কম বা আবরণী প্রভাব কম, মানে নিউক্লিয়াস দ্বারা নিউক্লিয়াসের চার্জকে বাধা দেওয়ার ক্ষমতা কম হওয়ার কারণে এর চার্জ কি হয় বলতো? বেশি থাকে এদের থেকে। এই যে এস বা পি অরবিটাল যুক্ত যে যৌগ ক্যাটায়ন আছে, এই যে পি অরবিটাল সর্বশেষ কক্ষপথে পি অরবিটাল আছে, পি অরবিটাল যুক্ত ক্যাটায়ন থেকে এদের চার্জকে বাধা দেওয়ার ক্ষমতা কম হওয়ার কারণে এদের চার্জ কি থাকে বলো? বেশি থাকে। এই কারণে এদের দ্বারা পোলার আয়ন বেশি ঘটে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো শিল্ডিং প্রভাবটা এর বেশি, অর্থাৎ এই ক্যাটায়নের চার্জকে বাধা দেওয়ার ক্ষমতা এর কারণে বেশি, এই কারণে এর পোলার আয়ন কম ঘটছে এবং আয়নিক বৈশিষ্ট্য বেশি হয়। এই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি এর বেশি হয়? ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ওকে, তো আমাদের নিচের সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম ক্লোরাইড। নিচের কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারাইজ করতে পারে? এই যে দেখো আমাদের সেম কাহিনী, Na+, Mg2+, Al3+, Fe3+ আছে। Fe3+ এর ডি অরবিটাল থাকায় আবরণী প্রভাব বা শিল্ডিং প্রভাব কম, তাই পোলার আয়ন বেশি। তো সেক্ষেত্রে Fe3+ এর পোলার আয়নটা কি হবে? বেশি হবে। আচ্ছা, নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে? সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটবে কি? তো আমরা যৌগগুলো লিখছি, যেমন লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 2+, Na2+, Mg2+, মানে যৌগগুলোর ক্যাটায়নগুলো এটা। তো ক্যাটায়নের ক্ষেত্রে দেখো, যদি এরও সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এরও সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তো এর চার্জ বেশি হওয়ার কারণে আকারটা এর সবচেয়ে ক্ষুদ্র। তো ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলার আয়ন বাড়ে। ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়, আর ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে কিন্তু পোলার আয়ন বৃদ্ধি পায়। তো এই Be2+ এর আকার ছোট, মানে লিথিয়াম থেকেও Be2+ এর আকার ছোট হওয়ার কারণে এটার দ্বারা পোলার আয়ন বেশি হবে, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে BeCl2। নিচের কোন আয়নের পোলার আয়ন কম ঘটে? তো এখানে আছে Cl-, F-, Br-, I-। তো আমরা জানি অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়। নেগেটিভ চার্জযুক্ত যৌগ আয়নের ক্ষেত্রে, নেগেটিভ চার্জযুক্ত আয়নের ক্ষেত্রে আকার বৃদ্ধির সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়। তো পোলার আয়ন বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু 4টা নিয়ম তোমাদের খাতায় লিখে দিছিলাম। একটা ছিল যে ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়, অ্যানায়নের চার্জ বৃদ্ধির সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়, তারপর ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়, অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়। আরেকটা আছে ইলেকট্রন বিন্যাস জনিত যে কাহিনী, সেটা NS2, Np6, Nd 10 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট ক্যাটায়নের কি ঘটে? পোলার আয়নটা কি ঘটে? বেশি ঘটে, সেটা লিখে দিছিলাম। তো অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে কি হয়? পোলার আয়ন বৃদ্ধি পায়। তো I- এর আকার বড়, এই কারণে I- দ্বারা পোলার আয়ন সবচেয়ে বেশি ঘটবে, এটা হবে সঠিক অ্যান্সার। নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়? তো বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, কারণ এর ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি অপেক্ষা বেশি, তাই এটি পানিতে অদ্রবণীয়। একটু মনে রাখবো, বেরিয়াম সালফেট কি পানিতে অদ্রবণীয়, বেরিয়াম সালফেট। আচ্ছা, আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতার ক্রম নিম্নের কোনটি? এইখানে দেখো যে আকার হ্রাসের সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়, আকার হ্রাসের সাথে ক্যাটায়নের আকার হ্রাসের সাথে পোলার আয়ন বৃদ্ধি পায়। H+ এর কক্ষপথ একটা, Na+ এর কক্ষপথ 2টা, দেখো 1s2, 2s2, 2p2, 2p6 একটা কক্ষপথ, পটাশিয়াম প্লাস এর কক্ষপথ 3টা। তো সেক্ষেত্রে আকার হ্রাসের সাথে যদি পোলার আয়ন বৃদ্ধি পায়, H+ এর আকার ছোট, এটা দ্বারা পোলার আয়ন বেশি ঘটবে, এইটা। তো ধারাবাহিকভাবে পোলার আয়ন হ্রাস পেতে থাকবে। তার মানে সঠিক অ্যান্সার কত হবে? H+ এর পোলার আয়ন বেশি, Na+ এর মাঝামাঝি, আর K+ এর তো কম। নিচের কোনটির অণুতে পোলার আয়ন বেশি ঘটে? ওই যে বলছিলাম অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে তো পোলার আয়ন বাড়ে, AgF, AgCl, AgBr, Agi। তো I- এর আকার বড় হওয়ার কারণে তার পোলার আয়ন কি বলতো? বেশি। এই যে I- এর আকার বড় হওয়ার কারণে পোলার আয়ন বেশি, তার মানে Agi হবে সঠিক অ্যান্সার। নিম্নের
যৌগগুলোর কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়? যৌগগুলোর মধ্যে কোনটিতে সমযোজী বৈশিষ্ট্য বেশি? তো সেই ক্ষেত্রে যার চার্জ বেশি, যেমন ধরো NaCl, CgA, CSF, CaCl2, AlCl3, অ্যালুমিনিয়ামের চার্জ বেশি হওয়ার কারণে এটা দ্বারা পোলার আয়ন বেশি হবে। মানে ক্যাটায়ন অ্যানায়নের চার্জ বাড়লে পোলার আয়ন বাড়ে, এটা সহজ মনে রাখবা। কিন্তু ক্যাটায়নের আকার হ্রাস অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে পোলার আয়ন বাড়ে। তো সেক্ষেত্রে দেখো আমাদের সঠিক অ্যান্সার হবে AlCl3। নিচের কোন যৌগটির সমযোজী বৈশিষ্ট্য বেশি? একটু আগে আমরা দেখছি AgI। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? তো সেই ক্ষেত্রে দেখো যার আকার ছোট, তো এক্ষেত্রে লিথিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, সিজিয়াম ক্লোরাইড আছে। তো লিথিয়ামের আকার ছোট, দেখো লিথিয়াম প্লাসের আকার ছোট হওয়ার কারণে এর পোলার আয়ন কি হবে বলো? বেশি, এবং এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। কোনটি পোলার অণু যার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি থাকে বলো? 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, তাহলে তাকে কি বলা হয়? পোলার যৌগ বলে। তো সেক্ষেত্রে দেখো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.4, তাই এটি একটা কি? পোলার সমযোজী যৌগ। তার মানে H2O একটি পোলার সমযোজী যৌগ। নিচের কোনটি অপোলার যৌগ? এখানে আমাদের CCl4 যৌগটা বা কার্বন ডাই অক্সাইড, এটা অপোলার যৌগ। কারণটা কি? দেখো এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু 0.5 হয়। তো এটা পোলার হওয়ার কথা, কিন্তু পোলার হয় না। কারণ যে এখানে একটা ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, এইখানে একটা ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, এখানে একটা ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, এখানে অর্থাৎ চারটা ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়। একটা ডাইপোল মোমেন্ট অপর ডাইপোল মোমেন্টকে কি করে? অপর অংশের ডাইপোল মানে বিপরীত দিকে টান দেয়। তো ইলেকট্রন এদিকে টানে, এদিকে টানে, এদিকে টানে, এদিকে টানে। তো বিপরীত দিকে তাদের একটা অংশের ডাইপোল মোমেন্ট অপর অংশের ডাইপোল মোমেন্টকে কি করে? প্রশমিত করে ফেলায়। তো এইটা যদি অনেক সময় 2 মার্কের প্রশ্নতেও আসে যে CCl4 একটা অপোলার অণু ব্যাখ্যা করো, কার্বন ডাই অক্সাইড একটি অপোলার অণু ব্যাখ্যা করো, তো লিখে দিব যে কার্বন ডাই অক্সাইড বা CCl4 এর ক্ষেত্রে একটা অংশের ডাইপোল মোমেন্ট অপর অংশের ডাইপোল মোমেন্টকে, মানে এইখানে তো এইটা এই অংশকে প্রশমিত করে, এইটা এই অংশকে প্রশমিত করে, তার মানে এইখানে তো আর কোনো ডাইপোল মোমেন্ট থাকলো না। তো সেই ক্ষেত্রে ডাইপোল থাকলো না, তার মানে এইটা অপোলার হয়ে যায়। আবার এখানে দুইটা বন্ধন আছে, তো একটা এই পাশের অংশ এই পাশের অংশের ডাইপোল মোমেন্টকে কি করে? প্রশমিত করে, তাই এটা কি বলতো? অপোলার। তার মানে CCl4 বা কার্বন ডাই অক্সাইড অপোলার অণু, মনে থাকে জানো? CCl4 বা কার্বন ডাই অক্সাইড অপোলার অণু। হাইড্রোজেন বন্ধন থাকে কোনটিতে? দেখো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেনের সাথে যদি ফ্লোরিন, নাইট্রোজেন অথবা অক্সিজেন যুক্ত থাকে, কি কি যুক্ত থাকে? হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন যুক্ত থাকলে উক্ত যৌগ হাইড্রোজেন বন্ড সৃষ্টি করে। তো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যুক্ত আছে, এটাই, তার মানে এটা হাইড্রোজেন বন্ড সৃষ্টি করতে পারবে। কিসের কোন যৌগে হাইড্রোজেন বন্ধন থাকে? তার হাইড্রোজেনের সাথে কি কি? ফ্লোরিন, নাইট্রোজেন বা অক্সিজেন। দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, নাইট্রোজেন বা অক্সিজেন আছে কোথায়? এইটাতে। এরপরে ইথানোইক অ্যাসিডের ডাইমারে, এটা হলো ইথানোইক অ্যাসিডের ডাইমার, দেখো দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। কয়টা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়? দুইটা, তার মানে এখানে দুইটি হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এইচ বন্ধন ঘটে না নিচের কোন যৌগে? বলছিলাম যদি হাইড্রোজেনের সাথে কি কি যুক্ত থাকে? নাইট্রোজেন, ফ্লোরিন অথবা অক্সিজেন যুক্ত থাকে, তাহলে সেগুলো হাইড্রোজেন বন্ড ঘটাইতে পারে। আর CH4 সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ড ঘটাইতে পারবে না। নিচের কোন যৌগে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড আছে? একই যৌগের অভ্যন্তরীণ দুটি পরমাণুর মধ্যে যদি হাইড্রোজেন বন্ড থাকে, তাহলে তারা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে। দেখো এটা একই যৌগের অভ্যন্তরীণ দুইটি পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ড সৃষ্টি হচ্ছে, তার মানে এটা একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। তার মানে স্যালিসাইলিক অ্যাসিড আর অর্থোনাইট্রোফেনল অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড সৃষ্টি করে, তো সেক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড হবে। আর অন্যদিকে আমাদের যে অ্যামোনিয়া বলো, তারপর পানি বলো, তারপরে কি আছে ফেনল, এগুলো সবই কি করে? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড গঠন করে। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের অনুসমূহ কিরূপ হয়? অপোলার সমযোজী যৌগ। অপোলার সমযোজী যৌগের অনুসমূহের মধ্যে যে ধরনের আকর্ষণ বল বিদ্যমান তাকে কি বলা হয়? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। ঠিক আছে, তারপরে পোলার আয়ন জিনিসটা কার সাথে সম্পর্কিত? পোলার আয়ন সম্পর্কিত হলো আয়নিক যৌগের সাথে। পোলার আয়ন সম্পর্কিতটা কোন যৌগের সাথে? অবশ্যই আয়নিক যৌগের সাথে, একটু মনে রাখবো। আর সমযোজী যৌগের সাথে সম্পর্কিত হলো পোলারিটি। আয়নিক যৌগের সাথে হলো পোলার আয়ন, সমযোজী যৌগের সাথে কি? পোলারিটি। মনে থাকে জানো? আচ্ছা, নিচের কোনটি সঠিক হবে? দেখো Na প্লাস এর আকার সবচেয়ে বড়, Ng2 প্লাস এর আকার মাঝামাঝি, Al3 প্লাস এর আকার সবচেয়ে ছোট, আর Al2O3 এর অম্লত্ব কত হবে? যে এটা মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করে 6 মোল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করে, অর্থাৎ এর অম্লত্ব কত হবে? 6। আর C2H6 এর এখানে টোটাল পরমাণু সংখ্যা আছে কয়টা বলো?
দেখো 8টা পরমাণু আছে। আমরা জানি মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে মোট পরমাণু সংখ্যা -1, 8 - 1 হবে কি বলো, সিগমা বন্ড। তো এখানে সিগমা বন্ড কয়টা আছে? 7টা। আর অর্থোনাইট্রোফেনলের মধ্যে একটু আগে আমরা দেখছি যে এই অর্থোনাইট্রোফেনলের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড বিদ্যমান, তার মানে এটাই হবে সঠিক অ্যান্সার। হাইড্রাসিডের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রাসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে ওই অ্যাসিডের অম্লত্ব কি পায়? বৃদ্ধি পায়। তার মানে অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে কি হবে? অম্লত্ব বৃদ্ধি পাবে। ওই অ্যানায়নের আকার। ঠিক আছে, নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? এটা মনে রাখতে হবে, ব্রোমিন সাধারণ অবস্থায় তরল। এরপরে পানিগ্রাহী পদার্থ কোনটি? ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও মুখস্থ রাখতে হবে। নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি পাইরো অ্যাসিড? তো পাইরো অ্যাসিড, পাইরো শব্দের অর্থ হলো তাপ। তাপ দিয়ে যদি কোনো 2 মোল অ্যাসিড হতে 1 মোল পানি অপসারণ করার পর যে অংশটা অবশিষ্ট থাকবে সেটাকে কি বলা হবে? পাইরো অ্যাসিড। তার মানে 2H2SO4 এই যৌগ থেকে 1 মোল পানি অপসারণ করলাম তাপ দিয়ে, তো এখানে তাপ দিয়ে পানি অপসারণ করলাম, তো থাকে কি? H তো 2টা চলে গেল, এখানে H2, S 2টা, আর একটা অক্সিজেন গেলে, অক্সিজেন ছিল এখানে 8টা, দেখো 2 × 4 8টা অক্সিজেন ছিল, তো একটা অক্সিজেন চলে গেলে এখানে 7টা অক্সিজেন, মানে H2S2O3, এইটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে। আচ্ছা, তারপরে নিচের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? আচ্ছা, আমরা একটু নামকরণ শিখি। দেখো, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যদি +1 হয় তাহলে সেটা হলো হাইপো আস অ্যাসিড। যেমন H3PO2, দেখো পি এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +1, তার মানে এটা হলো হাইপো ফসফরাস অ্যাসিড। HOCl, তো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হলো +1, তো সে কারণে এটার নাম কিন্তু হাইপো ক্লোরাস অ্যাসিড। আবার যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +3 বা +4 হয় তাহলে সেক্ষেত্রে শুধু আস অ্যাসিড, যেমন HClO2 বা H3PO3, HNO3, এদের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিন্তু +3, তাই এদের নাম, যেমন ক্লোরিন যুক্ত থাকার কারণে ক্লোরিন অ্যাসিড, ফসফরাস যুক্ত থাকার কারণে ফসফরাস অ্যাসিড, নাইট্রোজেন যুক্ত থাকার কারণে কিন্তু এটা নাইট্রাস অ্যাসিড। আর আবার দেখো, যদি সালফারের ক্ষেত্রে দেখো এর জারণ সংখ্যা কত? কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, মানে সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কিন্তু +4, তো এই কারণে শুধু আস যুক্ত করা হয়, তো এই জন্য এটার নাম সালফিউরাস অ্যাসিড। আবার দেখো, এই ক্ষেত্রে যদি +5 বা +6 জারণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে ইক যুক্ত করতে হয়। এই কারণে দেখো আমাদের H3PO4 বা HNO3, HClO3, এদের নাম কিন্তু এই কারণে ইক যুক্ত করে করা হয়েছে। ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এমন। আর যদি +7 হয় তাহলে সেক্ষেত্রে পার ইক যুক্ত করতে হয়। HClO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +7, এই কারণে এটার নাম কি? পার ক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এইখানে যে হাইপো অ্যাসিডের কথা বলছে, H3PO2 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +1, এই কারণে এটা হাইপো ফসফরাস অ্যাসিড, H3PO2। আচ্ছা, হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন ঘটে? হাইড্রোনিয়াম আয়ন হলো H3O+, তো এটার মধ্যে পানি অণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কি তৈরি করে? H+ এর সাথে যুক্ত হয়, তো দুইটা থাকে সমযোজী বন্ধন, একটা থাকে সন্নিবেশ বন্ধন। এভাবে কি হয়? হাইড্রোনিয়াম আয়ন গঠিত হয়, তার মানে সমযোজী আর সন্নিবেশ বন্ধন থাকে। নিচের কোন যৌগের আকৃতি সরলরৈখিক? অবশ্যই সেটা কার্বন ডাই অক্সাইডের আকৃতি সরলরৈখিক হবে। জেনন টেট্রাফ্লোরাইডের আকৃতি হবে বর্গাকার, সমতলীয় বর্গাকার। PCl5 এর হবে ত্রিভুজাকার দ্বিপিরামিড, ঠিক আছে। আর BF3 হলো ত্রিভুজাকার, তো সেক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড সরলরৈখিক হবে। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য? তো রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু অম্লত্ব, ক্ষারকত্ব, জারণ বিজারণ ধর্ম, দহনশীলতা, সক্রিয়তা, এগুলো হলো রাসায়নিক ধর্ম। তো এখানে আমাদের অম্লত্ব আছে, এটা হলো কি? রাসায়নিক ধর্ম। নিচের কোনটির উপস্থিতির কারণে পানি তরল হয়? তো সাধারণত হাইড্রোজেন বন্ড থাকার কারণে H2O কি হয়? তরল হয়। মনে রাখতে হবে কিন্তু আমাদের যে H2O এর অণুসমূহের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকার কারণে H2O অণুসমূহ গুচ্ছ আকারে থাকে, এই কারণে H2O তরল হয়। তো সেক্ষেত্রে আমাদের H2 এর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকার কারণে এটা কি? তরল। মনে রাখো কিন্তু। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।